ফিরে এলাম আমি বরাবরের মতো অপরাজিতা, গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে। আজকেও নিয়ে এলাম কিছু নতুন আপনাদের সামনে পড়বার জন্য। আজ পড়ছি নবনীতা দেবসেনের একটি নিবন্ধ। নিবন্ধটির নাম পাকশালার পাকে পাকে। আজ পড়ছি প্রথম পর্বটি। সঙ্গী থাকবেন। রান্নাবান্নার মধ্যে নাকি একটা গোটা জাতির সভ্যতা সংস্কৃতির নারীর খবর অর্থাৎ হাঁড়ির খবর ধরতে পারা যায়। যত জটিল রান্না তত উন্নত সংস্কৃতি, যথা বাঙালি, যথা ফরাসি। জাতির পক্ষে যাই হোক, রান্নাঘর থেকে কিন্তু একটা পরিবারের সাংস্কৃতিক মান ঠিকই যাচাই করা যায়। আমি ব্যক্তিগতভাবে আধুনিক রান্নাঘর বলতে কিছু মেশিন বুঝি না, কিন্তু মনোভাবটা বুঝি। বুঝি যে রান্নাঘরে গৃহকর্তার হাতেও হাতাখুন্তি থাকবে, শুধুই গৃহিণীর হাতে নয়। গেরস্তর রান্নাঘরকে আধুনিক করতে হলে কেবল বাইরে থেকে অগ্রগতির যন্ত্র আমদানি করলেই তো হবে না। গেরস্তর মনের ভেতরটাকেও তো অগ্রগতির মন্ত্র আমদানি করাটা জরুরি। আরেকটু ভাবনা, আরেকটু সহানুভূতি, আরেকটু সম্মানবোধ, আর আরেকটু সমতা। হ্যাঁ, তখনই বলবো, বাহ, আধুনিক পরিবার বটে। টালিতে আর উনুনে ফুড প্রসেসর আর মাইক্রোওভেন তো আধুনিক রান্নাঘর হয় না। আধুনিক মানুষের রান্নাঘরকেই আমি আধুনিক রান্নাঘর বলে থাকি, আধুনিক মেশিনের ঘরকে নয়। আমাদের টিভিতে, পত্রিকায় মশলাপাতি, বাসনপত্র, রান্নাঘর তৈরির সাজ সরঞ্জাম ও রান্নার যন্ত্রপাতির হৃদয় হরণ করা বিজ্ঞাপনে শুধুই দেখি যে সুন্দরী মেয়েদের ছবি, পাপিয়া, মুনমুনরা, প্রেশার কুকার, স্টেইনলেস স্টিল, কি গুঁড়ো মশলার গুণপনায় আহ্লাদে একেবারে আটখানা। কিন্তু ছেলেরা কেন নয়? মিঠুন কই, অমিতাভ, ভিক্টর, সৌমিত্র? তাদের হাতে খুন্তি দিয়ে বিজ্ঞাপন যতদিন না বেরোচ্ছে ততদিন কিন্তু জানবো আমাদের রান্নাঘরের কালচারটা ভিতরে ভিতরে প্রাচীনপন্থী রয়ে গেছে। পাকশালাটা যতই সেজেগুজে বাইরে বাইরে সাহেবিয়ানা শিখুক না কেন, সেই আদলেই রয়ে গেছে। সাহেবদের দেশের কাগজপত্রে কিন্তু আজকাল ঘরোয়া রান্নার বিজ্ঞাপনে পুরুষদেরও ব্যবহার করা হচ্ছে। আগে যেখানে শুধুই মেয়েদের রাখা হতো, কিন্তু আমাদের দেশে এখনো সেই সময় আসেনি। রান্নাঘরে নারীত্বের স্বাভাবিক স্ফুরণ ঘটার কথা, তাই মুনমুন, পাপিয়াকে রান্নাঘরের বিজ্ঞাপনে ব্যবহার করলে তাদের লজ্জা নেই। কিন্তু অমিতাভ বচ্চন কি কপিল দেবকে, সৌমিত্র কি নাসিরুদ্দিনকে রান্নাঘরের বিজ্ঞাপনে দেখানো সহজে কিন্তু যাবে না। কেননা তাতে মাচো ইমেজের যেমন ক্ষতি, আঁতেল ইমেজেরও তেমনি সর্বনাশ। পুরুষ মানুষের পৌরুষ এই দুইটা স্টেশনের মধ্যেই দৌড়াদৌড়ি করে কিনা তাই বলছিলাম। কিন্তু জমানা বদল গয়া। অবশ্য বিলিতি দেশের টিভি বা পত্রিকার বিজ্ঞাপনে যখনই প্রফেশনাল রান্নার প্রসঙ্গ ওঠে, অমনি সাদা টোপরা পরা শেফ কিংবা বেকার যখন যেমনটি দরকার হাস্যবদনে চলে এসে জ্ঞান দিয়ে যায়। টিভিতে রান্না শেখানোর ক্লাসও নেন ছেলেরা, যেখানেই রন্ধন কার্যের বিনিময় মূল্য অর্থ দিয়ে মাপা হয়, অর্থাৎ রান্নার কাজটি যখনই প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছে যায় তখনই সেটা চলে যায় মেয়েদের আওতার বাইরে, হয়ে ওঠে পুরুষের কাজ। যেমন হোটেলের বাবুর্চি, ভিয়েনার ঠাকুর, মিষ্টির দোকানের ময়রা, এমনকি বাড়ির রাঁধুনি, বামন ঠাকুরও। কেবলমাত্র রন্ধন কার্যের বিনিময় মূল্য যখন স্নেহ, মমতা অথবা স্রেফ বিবেক, কর্তব্যবোধ, তখনই রান্নাঘরে মেয়েদের প্রবেশ এবং কৃতদাসিত্ব, যার নামটি কিন্তু একাধিপত্য। তখন রান্না কাজটার আর সামাজিক কোনো বাণিজ্যিক মূল্য থাকে না। রাঁধুনিরও সম্মানমূল্য অপ্রয়োজন, কাজটি সঙ্গে সঙ্গেই তুচ্ছতার পর্যায়ে চলে গেল। শিল্প নয়, কলা নয়, নেহাত গৃহকর্ম, মেয়েলি কাজ। এই ধারণাটি নির্মূল না হওয়া অবধি আমরা একবিংশ শতাব্দীতে প্রবেশ করতে পারবো না। কিন্তু রান্নাঘর কি একটা! রান্না ব্যাপারটা এত জটিল, সভ্যতা সংস্কৃতির এত বিভিন্ন স্তরে তার পরতে পরতে পাপড়ি মেলা যে তার হিসেব বড় শক্ত। রাত্রির দিকে গড়িয়াহাটের মোড়ে বেশ বড় করে একটা রান্নাঘর বসতে দেখেছি, ফুটপাতবাসী ভিখিরিদের রান্নাঘর।
কাঠকুটো ছেঁড়া কাগজ দিয়ে ইটের তৈরি উনুন ধরিয়ে তাতে তেড়া বেঁকা কালিঝুলি মাখানো হাঁড়ি বসিয়ে নানা ধরনের চালের সঙ্গে বাজার কুড়োনো মাছের কানকো, মাংসের ছাঁট, পচা গলা আলুটা মূলোটা সেদ্ধ হয়। যে ভিখারিনী সেটি সেদ্ধ করেন তার হাবভাবই আলাদা, বড় বাড়ির গিন্নি মায়ের মতো একেবারে। জেগে থাকে বাচ্চা কাচ্চারা রান্নার চারপাশে লোভী চোখে বসে থাকে। বুড়োরাও একটু দূরে বসে ওই অমৃতের ভোগের অপেক্ষায় বিড়ি ফোঁকে। রন্ধন কর্তৃকে যেই যখন ক্ষুদায় অর্ধেক হয়ে আর কত দেরি প্রশ্ন করে, সেই অনিবার্য ধমক শুনে, দেখলা? চতুর্দিকের বাতাস পচা রান্নার দুর্গন্ধে ভরে ওঠে। বাস স্টপে দাঁড়ানো মুশকিল হয় আমাদের মতো 4 বেলা ভরপেট খেকো বাবু বিবিদের পক্ষে। ঝোপড়াবাসীদের রান্নাঘর কিন্তু এর চেয়ে ঢের উন্নত, বস্তিবাসীদের আরো একটু। তারা কেউ কেউ স্টোভের মালিক, কেউ তোলা উনুনের, রীতিমতো জ্বালানির খদ্দের। তোলা উনুনে গুলখুঁটে কাঁচকুটোর আগুন জ্বলে, ধোঁয়ায় ধোয়া হয়ে যায় দিক বিদিক, কিন্তু তাদের রান্না থেকে পচা মাছের গন্ধ কিন্তু ছড়িয়ে পড়ে না। তারা শ্রমিক, দিনমজুর, ঠিকে কাজের মেয়ে, তাদের কাজ আছে, তাদের ঘরও আছে। ঘর থাকলেই আরো কিছু নাকি ও থাকেই। রাস্তার মোড়ে রিক্সাওয়ালাদের একবেলা রান্নাঘর বসে রোজ গভীর রাত্রে। ওরা থাকে তো থাকে। ওরা কখনো রুটি পাকায়, কখনো ভাত রাঁধে, দুটোই দেখেছি। দুপুরবেলায় আগে দেখতুম অপূর্ব ঝলমলে সোনার কানা উঁচু থালা করে হলুদ ছোলার ছাতুতে সবুজ লঙ্কা মেখে খেতে, সোনার ঘটিতে করে ঠান্ডা জল। আমাদের বাড়ির কাছেই পাকা কলার মতো রং এক বিহারী ঠাকুরের দোকানে। এখন ফুটপাতে সেই ঠাকুরের পুত্রের নতুন রান্নাঘরের বাসন শুকোয়, নতুন বাসন কোসন। পুত্রের পইতে দেখা যায় না, গায়ে গেঞ্জি থাকে, আর সব থালাগুলোই হিন্দেলিয়ামের, আর ঘটির বদলে গেলাস। কোথায় গেল সেই সব সোনার মতন সুশ্রী ঘাঁটি, কাঁসার ঘুঁটি, কাশি? ছোটবেলাতে দেখেছি গড়িয়াহাটের ভিখিরিদের রান্না হতো পোড়ামাটির হাঁড়িতে, এখন হয় কালিঝুলি মাখা তাঁড়া বেঁকা হিন্দেলিয়ামের ডেকচিতে। সময়ের সঙ্গে ফুটপাতের রান্নাঘরেও বদল এসে গেছে। আরও বাবু বিবিদের রান্নাঘরে আসবে না? আসবেই তো। আমার এক পিসিমাকে দেখতুম ভিজে গামছা পরে শাশুড়ির নিরামিষ হেসেলে রান্না করছেন। আমরা গেলে লজ্জিত হেসে খুন্তি নেড়ে রান্নাঘরের চৌকার থেকেই অভ্যর্থনা করতেন। ছোট যাকে বলতেন আমাদের দেখাশোনা করতে। তিনি তাঁতের শাড়ি পরে আমিষ হেসেলে রাঁধেন, ওসব গামছা পরা তার পোষায় না। শাশুড়ি রান্নার ঝঞ্ঝাট তিনি পোহান না। আমার সেই ভিজে গামছা পরা পিসিমার নাতনিটি এখন বাসি কাপড়ের উপর হাউসকোট চড়িয়ে চটি পায়ে রুক্ষ চুলে শ্বশুর শাশুড়ির জন্য রান্না করেন। কাচের টালি বসানো, বৈদ্যুতিক যন্ত্রপাতি দিয়ে মোড়া রান্নাঘরে দাঁড়িয়ে। আধুনিক রান্নাঘরের যে সবই ভালো তা কিন্তু নয়। এই যে দাঁড়িয়ে রান্না করাটা কিন্তু বেশ অস্বাস্থ্যকর। পায়ে ভেরিকোজ ভেন্স রোগ হয়ে যায়। বিলেতের গিন্নিদের আজকাল রান্নাঘরে উঁচু টুল নিয়ে বসে বসে কাজকর্ম করতে বলেন ডাক্তারেরা, কারণ আমাদের দেশের পিঁড়িতে বসে কুটনো কোটা রান্না করাটা অনেক বেশি স্বাস্থ্যের পক্ষে ভালো অভ্যাস ছিল। যেমন ভালো হেঁট হয়ে ঘর ঝাড় দেওয়া, হাঁটু মুড়ে ঘর মোছা। মেদ জমে না তাহলে পেটে, হজম ভালো হয়, কোমরে পায়ে বাত হয় না, বয়সেও বাড়তে সাহস পায় না। চট করে তেমনি বয়সের ছাপও দেখা যায় না। কিপ ফিট প্রোগ্রাম, এটি চমৎকার। আধুনিক সংসারে আর মেঝেতে বসে খাওয়া নেই, মেঝেই রান্নাবান্নারও পাট নেই, সবই ঊর্ধ্বগামী। টেবিলে উঠে বসেছে জনতার স্টোভও। এখন রান্নাঘরে জুতো পায়ে ঢুকলে তত অস্বাস্থ্যকর কিছু নেই। তবুও বাঙালি মধ্যবিত্ত বাড়িতে স্ত্রী পুরুষ কাউকেই এখনো রাস্তার জুতো পরে রান্নাঘরে ঢুকতে দেখি না বড় একটা। আজকের বৌমারা যে চটি পায়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটনো কোটেন, ইলেকট্রিকের যন্ত্র চালিয়ে বাটনাটা বেটে নেন, সেই চটিটিতে কিন্তু রাস্তার ধুলো লাগে না। ওটি ঘরে পড়ার চটি। এটি নিয়ম রক্ষা নয়, স্বাস্থ্য রক্ষা। রান্নাঘর বিষয়ে কতগুলো প্রাথমিক পরিচ্ছন্নতা, স্বাস্থ্য রক্ষার নিয়মকানুন মেনে চলা বাঙালি বাড়ির সুস্থ রীতি ছিল। তারই বাড়াবাড়িটা সূচিবায়ুর পর্যায়ে পৌঁছলে
ভিজে গামছা পরে রান্না করার পালা এসে যায়। রান্নাঘরে জুতো পায়ে ঢোকাটা ছিল একটা বিশেষ চরিত্র লক্ষণ। রোহিণী রান্নাঘরে হরলাল যে জুতো পায়ে মশমশ শব্দ করে গিয়ে ঢুকেছিল, তাতে হরলালের এবং রোহিণীর মূল্যবোধ বিষয়ে অনেকটা সংবাদই সংকেতে জানিয়ে দিতে পেরেছিলেন বঙ্কিমচন্দ্র। রান্না খাওয়া ব্যাপারটা বাঙালির কাছে খুব গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড। সেই চর্যাপদের ভাস্কর ভক্তা থেকেই কাব্যে খাবার সুখের বর্ণনা পাচ্ছি। এত রোমান্টিক রবি ঠাকুর পর্যন্ত পিপিরা কাঁদিয়া যায় পাতে লিখে বয়স সকালে আনন্দ পেয়েছেন। বাঙালির কাছে রান্না বান্না খাওয়া দাওয়াটা খুব জরুরি বলে রান্নাঘরটাও কি খুব জরুরি? মোটেই নয়। অনেক কাল পর্যন্ত যে দুটি ঘর বাঙালি বাড়িতে সবচেয়ে অযত্নে অস্বাস্থ্যকরভাবে তৈরি হতো, তা হল আঁতুর ঘর আর রান্নাঘর। কেননা ওদিকে পুরুষদের কোনো কাজ নেই। ঘরগুলিতে শুধু মেয়েদেরই বসবাস, নেহাত মেয়েমহল। ওখানেই যতটা সম্ভব খরচ কমানো নিয়ম এক চিলতে কুটুরিতে ধুলো ময়লা ইঁদুর আরশোলার মধ্যে গরমে সেদ্ধ হতে হতে বাড়ির গিন্নি বান্নি পৌঝিরা সারাদিন ধরে কর্তাদের রসনা পরিতৃপ্তির ব্যবস্থা করতেন। দেশ বিদেশের রান্নাঘরের গল্প আর কি করব, বিদেশের সব রান্নাঘরই মোটামুটি এক। যে কোনো কারোর রান্নাঘরে ঢুকেই গিন্নির অনুপস্থিতিতে মনের সুখে কিন্তু রান্না করা যায়। তাকের উপর মশলা টশলাগুলো সাজানো, বাসনপত্র সবই যথাস্থানে গুছানো, যন্ত্রপাতি সব ড্রয়ারে মজুদ। রান্নার উনুনটি নিজেই তো কত কিছু কায়দায় রান্না বান্না করতে জানে। স্বয়ংক্রিয় বেল বাজিয়ে বলে দেয়, তোমার রান্না খতম, এবার তুলে নাও, না হলে রান্না পুড়ে যাবে। খুব কম লোকেরই রান্না পুড়ে যায়। আমাদের দেশে প্রত্যেক বাড়ির রান্নাঘরের চরিত্র আলাদা। গিন্নি না থাকলে তার রান্নাঘরে সুবিধে করা যায় না। তার নিজের জানার মধ্যে সবকিছু গুছানো, দেখিয়ে না দিলে অন্যের পক্ষে কিন্তু মুশকিল। গিন্নিদের নিজস্ব চরিত্রের একটা ছাপ থাকে দেশি রান্নাঘরে। আধুনিক কলকারখানার সমাজে শহরে মানুষের জীবনযাত্রার ঢঙে একটা ঐক্য, একটা সামগ্রিক সমতা এসেছে, যার ফলে জাতীয় বৈশিষ্ট্যগুলো মুছে গিয়ে ইউরোপ আমেরিকায় সব দেশের রান্নাঘরই আজকাল প্রায় এক ধরনের হয়ে দাঁড়িয়েছে। ইতালীয় আর ইংরেজি, রুশি আর ফরাসি রান্নায় যেমন তফাৎ, রান্নাঘরে কিন্তু তেমন তফাৎ আর নেই। অথচ আগেকার দিনে যথেষ্ট পার্থক্য ছিল। রুশ আর ইতালিয়ের, গ্রিক আর ইংরেজের রান্নার স্বাদের মতোই তাদের রান্নাঘরের চরিত্রেও কিন্তু ছিল ভিন্ন। এখন সব শহরের সব রাস্তায় পাশ্চাত্য দেশে যেমন একই ফাস্টফুড বিক্রি হয়, তাদের ঘরে ঘরেও রান্নাঘর সব একরকমের হয়ে গেছে। দক্ষিণ ও পূর্ব ইউরোপের ঘোর গণ্ডগ্রামে গরিব গুরব পাড়াতে এখনো কিছু কিছু সেরকম পুরনো রান্নাঘর দেখা যায়। সেখানে সর্বাধুনিক টেকনোলজির কল্যাণে আঞ্চলিক বৈচিত্র্যগুলি ভেঙে গুড়িয়ে এক করে ফেলা হয়নি এখনো। ইউনিফর্ম পরে নেয়নি রান্নাঘর। বিভিন্ন অঞ্চলের বিশেষ বিশেষ খাদ্য প্রস্তুতের জন্য বিশিষ্ট সব বাসনপত্র লাগত। এখন বাজারেই যা রেডিমেড কিনতে পাওয়া যায়, সেই সব খাদ্যবস্তু তো আগে ঘরেই তৈরি করতে হতো। বিভিন্ন রকমের নাস্তা, যেমন স্প্যাগেটি, রাভিওলি, ম্যাকারোনি ইত্যাদি। মদও কিন্তু আগে ঘরে তৈরি হতো। কত রকমের হতো, জ্যাম, জেলি, শুকনো মাংস। এখন সবই বাজারে আছে, পাওয়া যায়। আমাদের ভারতবর্ষেও তেমনি। যেমন আঞ্চলিক খাদ্যরুচির তফাৎ আছে, তেমনি রান্নাঘরেরও অনেক ফারাক। দক্ষিণের দেশে রান্নাঘরেই ঠাকুরঘর। প্রায় সব ব্রাহ্মণ বাড়িতেই দেখেছি একদিকে তাকের উপরে পেতেছেন গৃহদেবতার আসন, অন্যদিকে উনুন। সেই ঘরেই খাবার ব্যবস্থা। বাড়ির লোকেরা মেঝে মুছে নিয়ে মেঝেতেই খেতে বসেন, আসন পাতার অভ্যাস নেই। দক্ষিণে দেখেছি রান্নাঘরের দিকে নজর দেওয়া হয় অন্য সব ঘরের মতোই শ্রদ্ধার সঙ্গে। শোবার ঘরের মতোই যত্নে ভালোভাবে তৈরি হয় রান্নাঘরটিও। আমাদের এই পূর্ব দেশে যেমন অ্যাসবেস্টসে কি টিনে যেন তেন প্রকারের হেলায় ফেলায় ঢেকে ঢুকে দেওয়া হয় রান্নাঘরের ছাদটা, তেমন নয়। বাঙালি বাড়িতে সবচেয়ে অযত্নে, সবচেয়ে অল্প খরচে বাজে মাল মশলায় তৈরি হয় রান্নাঘর। দক্ষিণে তেমনটি দেখিনি। ইডলি দোসার নানা রকমের দীর্ঘ সময়সাধ্য এবং শ্রমসাধ্য রন্ধন প্রণালী দক্ষিণ দেশের।
সেই রান্নাঘরে ক্রমশ নানা বদল দেখলুম। বদল হওয়াটাই স্বাভাবিক। ইডলি দোসা তৈরির দীর্ঘ ডাল ভেজানো, চাল গুঁড়োনো ইত্যাদির জটিল পদ্ধতির ২-৩ দিনের প্রস্তুতি পর্ব ক্রমশ কমতে কমতে ইনস্ট্যান্ট পাউডারে এসে দাঁড়িয়েছে। রেডিমেড ইডলি ফ্লাওয়ার, দোসা ফ্লাওয়ার, সম্বর পাউডার বিক্রি হচ্ছে। তৈরি হয়েছে আধুনিক বৈদ্যুতিক ইডলি কুকার। দিল্লিতে রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা রুটিনে অভ্যস্ত গৃহিণী জীবনে আমার অনেক ধরনের দেশি রান্নাঘর দেখবার সুযোগ হয়েছিল। বড়লোকের বিলিতি ধাঁচের রান্নাঘরের রূপ সব সংসারেই এক, তা সে ইঙ্গ, বঙ্গ, কলিঙ্গ যারই হোক না কেন। সব ধনী বাড়িতেই আধুনিক রান্নাঘরটি যেন ইউনিফর্ম পরা সেপাই। কিন্তু মধ্যবিত্ত পরিবারের দেশি রান্নাঘরে পা দিলেই তার প্রাদেশিক চরিত্রের ঐশ্বর্যটি ধরা পড়ে গিন্নির স্বভাবখানাও। দিল্লিতে আমাদের রান্নাঘরের লাগোয়া ছিল ভাইস চ্যান্সেলর প্রফেসর K.M. রাজের রান্নাঘর। দুটি ঠিক যেন যমজ ফ্ল্যাট, যমজ রান্নাঘরও। ওইটির কেরালি গৃহকর্ত্রী অসামান্য সুগৃহিণী। তিনি ভোরে উঠে ধরেই নিতেন স্বামী আজও লাঞ্চে 10 জনের খাবার খাবেন। প্রফেসর রাজের স্বভাবও ছিল আমাদের গৃহকর্তার মতোই, না বলে অতিথি ধরে আনার। এই স্বভাবটা তার ছিলই। সেই মতো 6টায় স্নান সেরে কোমর বেঁধে রান্নাঘরে অবতীর্ণ হতেন তার পত্নী। রাজ্যের জটিল থেকে জটিলতর রন্ধনে তাঁর ছিল অদম্য উৎসাহ। আমাদের ফ্ল্যাটে রান্নাঘর ছিল দুটো করে, একটাতে দেশি উনুন, দেশি যন্ত্রপাতিতে ভরা, অন্যটাতে বিলিতি উনুন, বিলিতি যন্ত্রপাতি। আমাদের দুটি ফ্ল্যাটে সবই ছিল একরকমের, শুধু বয়সে 2 গিন্নির ছিল পুরো 10 বছরের তফাৎ। তাই রাজগিন্নি আমাকে যেমন রান্নাবান্না ঘরকন্যা শেখাতেন, আবার তেমনি ধমকে বৃন্দাবনও দেখিয়ে দিতেন। ওসব কবি টবি আমি জানি না বাপু, আমরা বুঝি কাজ। কাজে ছিল তার মুখের বাক্যি। আমিও তাদের মন রাখতে রাখতে কবি টবি বুঝি না বাপু হয়ে গিয়েছিল। তার বিলিতি রান্নাঘরটি টিপ টপ ছিল, ব্যবস্থা সব আমারটার মতোই, তেমন পার্থক্য ছিল না। কিন্তু তার দেশি রান্নাঘরটি ছিল অনেক বেশি ইন্টারেস্টিং। ওদের একটা উৎকুল ছিল, প্রাগৈতিহাসিক, ভীষণ চেহারার কালো পাথরের বিপুল এক হামনদিস্তার গর্তে ওদের আদা পেঁয়াজ বাটা হতো। আমাদের মতো শিলনোড়া ছিল না ওদের। আমি ভাবতুম, সুদূর কেরালা থেকে দিল্লি অবধি এলো কেমন করে অত বড় পাথরের জিনিসটা? ছেলে নড়ানো যেত না। ইতালীয় ফোয়ারার মতো ওজনদার ক্লাসিক্যাল দ্রাবিড় গাম্ভীর্যে উৎকলটি রান্নাঘরের এক কোণ আলো করে বসেই থাকত। ওদিকে আমার ছিল একটা লোহার হামানদিস্তে আর একটা পেতলের। সেই বিপুল ব্রবডিংনাগের প্রস্তর যুগের উৎকলের পাশে আমার ওই ক্ষুদ্র যন্ত্রগুলিকে দেখাতো যেন মিনিয়েচার লিলিপুটের বামনের মতো। ওদের রান্নাঘরে আরেকটা অদৃষ্টপূর্ব বড়সড় পেতলের যন্ত্র ছিল, যাতে বানানো হতো চালের গুঁড়োর তৈরি নুডলস। শ্রীলঙ্কায় এই নুডলসের নানা রকম রান্না খেয়েছি, মিঠে, নোনতা, ঝাল, টক, সব রকমের। কেরালাতেও যে সেই নুডলস রান্না হয় তা জানা ছিল না। কেবল রান্নাই নয়, রান্নার দিন সকালে রান্নাঘরেই তৈরিও হতো তা। বাজারে কিনতে পাওয়া যায় না। নারকেলের দুধ আর চিনি দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে একটা উপাদেয় রান্না সরসম্মা করতেন তাই দিয়ে। তার প্রস্তুতি চলত 2 দিন ধরে। আমাদের বাঙালি বাড়িতে যেমন চষি তৈরি হতো তেমনি সহজ নয়। এখন তো চষির চল প্রায় উঠেই গেছে, আর শহরেরও কোনো বাড়িতেও তৈরি হয় না বোধহয়। যেমন দ্রুত উঠে যাচ্ছে বড়ি দেওয়ার প্রচলনটা। আমাদের মাসি পিসিরা কোনোদিন বাজারের বড়ি কেনেননি, আমার তো মনেই পড়ে না। আমরা হচ্ছি ঠিক উল্টো। আমরা কোনোদিন ঘরে বড়ি দেই না, সময় কোথায় না। অথচ ছোটবেলায় পিসিমার সঙ্গে ভাদ্র মাসের রোদে উবু হয়ে বসে ছাদের মেঝে মেলা শাড়ির উপর দেওয়া বিচিত্র ধরনের বড়ির নাক টেনে টেনে তুলেছি আর ছড়া কেটে প্রার্থনা করেছি আমার বরের নাকটা যেন ওই বড়ির মতন লম্বা হয়। মাসি পিসির দয়ায় চিরপুষ্ট আমি তৈরি বড়ি যে বাজারে কিনতে পাওয়া যায় সেটাই জেনেছি মাত্র 5-6 বছর আগে। সরসম্মার রান্নাঘরে একটা আশ্চর্য সুন্দর পুরু লাল রঙের একটি পাত্রে
মাছ রান্না হতো। খানিকটা হাঁফ হাঁড়ির ধরনেরই দেখতে, চ্যাপটা চ্যাটালো গড়নের, যেন হাঁড়ি মাঝখানে কেটে ফেলা, মুখটা খুব চওড়া। সরসম্মা বলতেন, ওটা কেরালার সর্ববাদী সম্মত মাছ রান্নার পাত্র, ওতে করে ছাড়া নাকি মাছ রাধাই যায় না। সে কি, তোমরা বাঙালিরা এত মাছ খাও, তোমাদের মাছ রান্নার জন্য স্পেশাল বাসন নেই? আমাদের করার যে কি প্রচণ্ড বহুমুখী প্রতিভা আছে, দুধ থেকে মাছ পর্যন্ত সবই যে রাঁধা যায়, ডেকচির চেয়েও বেশি অল পারপাস বাসন, সেটা কিন্তু মনে করিয়ে দেয়। সামান্য কিছু দক্ষিণা, সামান্য কিছু টাকা খরচ হয়, এই আর কি। কলকাতাতে ইস্তেরিয়াওয়ালারা বহুদিনই এসে গেছে, কিন্তু তন্দুরিওয়ালাদের দেখিনি। জানি না দিল্লিতেও তারা আর আছে কিনা। খোলা জমি কিছুটা চাইতো মাটির নিচে তন্দুর করতে। রান্নাঘর কি আর ঘরে আছে? এখন শহরের পথে বেরিয়ে এসেছে সে। পথে ঘাটে কত রান্নাঘর। ঠেলা গাড়িতে রোলের দোকান মানেই তো মোবাইল মিনি রান্নাঘর। আমাদের ছেলেবেলাতে গল্পের বইতে যেই পড়তুম ছেলেরা বাপের পকেট থেকে পয়সা চুরি করে চপ কাটলেট খাচ্ছে, অমনি জিভে জল এসে যেত। কিন্তু রেস্টুরেন্টে যাওয়া আমাদের নিষেধ ছিল। এখন হাতে রোজগারের টাকা, এখন পথে পথে কতই রাজা মহারাজা শাহেনশার নামে ঝুপড়ি দোকানে চপ কাটলেটের ছড়াছড়ি। যত খুশি খাও। অথচ মনের মধ্যে ছেলেবেলার ওই গল্পের বইয়ের খাওয়া চপ কাটলেটের স্বাদ কিন্তু আজও মেটেনি। এতক্ষণ পড়ছিলাম নবনীতা দেবসেনের একটি চমৎকার নিবন্ধ। আজ পড়ছিলাম এটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।